সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাইদহ টিভির বিশেষ অনুষ্ঠান ঈদ আড্ডা। আজ আমরা এমন একটি জুটির সাথে কথা বলবো যাদের সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত। কেউ বা আপুর মেকআপ ভিডিও বেশি দেখেন, অথবা তাদের খুনসুটির ভিডিওর ভক্ত সবাই। দেখি কারা আছে তারা। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? প্রথমে আমরা ফিরে যাব ছোটবেলায়। ছোটবেলা শৈশব জিনিসটা আমাদের সবার কাছেই পছন্দ। আপু যেহেতু মেকআপ নিয়ে কাজ করা হয়, ছোটবেলা থেকে কি মেকআপের প্রতি একটু ভালো লাগা ছিল? এটা বলতে গেলে হ্যাঁ, ছোটবেলা থেকেই মেকআপের প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল, প্লাস ছোটবেলা থেকেই মেকআপ করতে পছন্দ করতাম। তারপর থেকে এটা ভালো লাগা থেকে আসলে কাজ করা বেসিক্যালি। ছোটবেলার মেকআপ থেকে বড়বেলার মেকআপ আর্টিস্ট। ভাইয়ের কাছে একটা সুন্দর কোশ্চেন আমার থাকবে, সেটা হলো ভাইয়ার বিয়ের আগের ঈদ বেশি সুন্দর ছিল না বিয়ের পরের ঈদগুলো বেশি সুন্দর কাটছে? আসলে বিয়ের আগে হচ্ছে একরকম ঈদ ছিল, যেটা হচ্ছে আমাদের ফ্যামিলি এবং হচ্ছে যে ফ্রেন্ড সার্কেল। কিন্তু বিয়ের পরে যে ঈদটা আসতেছে এটা হচ্ছে আপনার অন্যরকম একটা জীবন সঙ্গী, হ্যাঁ অন্যরকম একটা ঈদ কাটতেছে। এটা অনেক ভালো আসলে, পরিবারের সাথে এবং আমার ওয়াইফের সাথে দুজন মিলে অনেক ভালো টাইম পাস করতেছি এই আর কি। আপুর ছোটবেলার ঈদটা কেমন কাটতো? ছোটবেলার ঈদ ভার্সেস বড়বেলার ঈদ যদি আমি দেখি, ছোটবেলায় সবচেয়ে বেশি ভালো কাটতো। মানে বড়বেলায় একরকম, ছোটবেলায় আর একরকম। মানে আমরা যারা বড় হই দেখা যাচ্ছে সবাই ভাবি যে ছোটবেলার ঈদটা কত সুন্দর ছিল, ছোটবেলায় এটা করতাম ওটা করতাম। এটা যেন শুধুমাত্র আমার না, সবারই এটা ফিল হয় যে ছোটবেলায় কিন্তু অনেক মজা হতো। আমরা সবাই ছোটবেলাটা বেশি এনজয় করেছি। আচ্ছা আপু, আপনি তো বিয়ের আগে থেকেই মেকআপ নিয়ে কাজ করেন, এখন আপনার বিবাহিত জীবনে এই জিনিসটা কি কোনোভাবে ইফেক্ট পড়ে? একদমই পড়ে না। মানে সবাই আসলে, মানে শুধু আমি না, আমি যেহেতু স্ক্রিনের সামনে কাজ করি, তো সবাই এটাই ভাবে যে হচ্ছে আমার কোনো প্রবলেম হয় কিনা, বা এই যে এইভাবে ফ্লুয়েন্টলি যেভাবে বিয়ের আগে কাজ করে যাচ্ছি সেম ভাবে আরও দেখা যাচ্ছে অনেক বেশি ইনক্রিজ হয়েছে আমার কাজ করার লেভেলটা। তো এইটাতে সাপোর্ট পাচ্ছি কি পাচ্ছি না, কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা অনেকের ধারণা থাকে। তো আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমি মনে হয় যে আরো বেশি কাজ করতে পারতেছি। মানে বিয়ের পরে ভাইয়ার সাপোর্টটা একটু বেশি পাওয়া হয়? তার কাছ থেকে শুনেন। ভাইয়া একটু বলেন। আসলে হচ্ছে আমাদের বিয়ের আগে থেকেই ও টুকটাক ইউটিউবে কাজ করতো, তো তখন থেকে আমি ওরে যতটুকু পেরেছি আর কি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। বিয়ের পরেও আমার ফ্যামিলি এবং আমি যতটুকু পারি সাপোর্ট দিচ্ছি আর কি। হ্যাঁ, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা মেয়ের জন্য। তার হাজবেন্ড যদি তাকে সাপোর্ট করে, ওই মেয়েটা কিন্তু অনেক কিছু করতে পারে। আচ্ছা আপু, এবার ঈদে মেকআপের উপরে বেশি খরচ পড়েছে নাকি অন্যান্য জিনিস? এইবার হচ্ছে মেকআপের উপর কম খরচ পড়ছে, কারণ আমি ম্যাক্সিমামে পিআর পাই। আর আমার নিজের কিন্তু এখন মেকআপের বিজনেসও আছে। সো আমার জন্য এক্সট্রা ভাবে দোকান থেকে মেকআপ কেনার আর কোনো ঝামেলা নেই, কারণ আমার বিজনেস থেকে যা আসে টুকটাক আমি ওখান থেকে নিয়ে ইউজ করি। যেহেতু বিজনেসটা কিন্তু আমাদের দুইজনেরই, সিক্রেট অফ নুরিন সবাই চেনে আর কি, আমার পেজে যারা ফলোয়ার। তো এদিক থেকে বলতে গেলে আমার শপিং, ড্রেস, অ্যাক্সেসরিজগুলোই বেশি হয়েছে আর কি, মেকআপটা হয় না। ভাইয়া এবার ঈদে আপনার বিশেষ কোন জিনিসটা উপহার দিয়েছে? বলতেই হবে। হ্যাঁ অবশ্যই, আমরা তো জানতে চাই। মানে বিশেষ জিনিস বলতে আমাদের ওইভাবে আসলে বিশেষ জিনিস থাকে না, যেটাই দেখাচ্ছে আমার প্রয়োজন হয় সেটাই ও কিনে দেয়। যেমন আজকে আমি এখানে আসছি, আমি এটাই নর্মালি বলি, ঈদের জন্য আমার একটা চায়না থেকে ড্রেস ইম্পোর্ট করা হয়। তো ও হচ্ছে পার্সোনালি সেটা হচ্ছে আনে বাংলাদেশে একটা পেজের থ্রুতে, তো সেটাই আজকে আমি পরে চলে আসছি। মানে ঈদের পরে করবো, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। বাট ভাবলাম যে কেন না, ঈদ যেহেতু ঈদ আড্ডা, সো ঈদেই পরে চলে যাই। আজকে থেকে ঈদ শুরু হলো বেসিক্যালি। আপু তো এখন বিজনেস করেন, টুকটাক ইনকাম হয়, তো আপনি এবার ঈদে ভাইয়াকে কি দিয়েছেন? বলো ভাইয়া বলেন। আসলে হচ্ছে বলো 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 বলেন, সমস্যা নাই। সেম ও আমার জন্য আর কি মার্কেটে ওই করে পছন্দ করে আর কি, আমার জন্য ড্রেস, তারপর আদার্স সানগ্লাস, এগুলো আর কি সবকিছু পারচেজ করে আমার জন্য ঈদে গিফট করে। এমন কি কখনো হয়েছে যে একটা শপিং এ যে আপনার একটা জিনিস খুব পছন্দ হয়েছে বা ভাই কিনে দিতে চায়নি, এই পরিস্থিতিটা আপনি কিভাবে সামলান? না, এইটা হয় নাই কখনো। কখনোই হয় না, এটা কখনো হয় না। ভাই আপনি অনেক লাকি, ভাইয়া সবকিছু আপনাকে দেয়। আর সেভাবে বলতে আমার খুব বেশি যে পছন্দ হয়, মানে একটা জিনিস খুব পছন্দ হয়েছে এটা হয় না ওইভাবে। বাট যখন হয় তখন ও আসলে না কিনে আসে না, বা আমি যদি বাসায় চলেও আসি দেখা যাচ্ছে পরের দিনই সেটা চলে আসছে।
এরকম হয়েছে আমার সাথে। মানে ও কিন্তু জানেও না আর কি। আমি জানিও না, বাট Surprise বেশি হ্যাঁ, পাওয়া চলে যায়। আসছে। মানে ওর পছন্দ হয়েছে, বাট ও হচ্ছে আমাকে বলছে কোনোভাবে কেন মানে হয় আর না। আমার বলা লাগে না যে একটা মার্কেটে গেছি, আমি বলতেছি যে এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা কিনে দাও। আমি সাথে এতটুকুই বলি যে এটা না আমার খুব পছন্দ হয়েছে, বাসায় এসেও বলি এটা আমার খুব পছন্দ হয়েছিল, পরের দিন থেকে চলে আসছে। তাহলে ভাইয়া অনেক কেয়ারিং এই ব্যাপারটাতে। আচ্ছা আপু, আপনি তো আপনাদের বিয়ে জিনিসটা অনেক ভাইরাল হয়েছে, মানে আমরা সবাই সচরাচর দেখি যে ঘোড়ায় করে মানুষ বিয়ে করে। তারপরে যখন আমার নানা নানুর মানে যেই সময়টা ছিল তখন সবাই পালকিতে চড়ে বিয়ে করতো, কিন্তু আপনি একদমই নতুন কিছু করেছেন, হাতিতে চড়ে বিয়ে। এই আইডিয়াটা কিভাবে আসলো? এটা হচ্ছে আমাদের মানে আমরা এর আগেও বলেছি, মানে ঝিনাইদহ টিভির ইন্টারভিউতে মেবি, তো হচ্ছে এইবারও সেমই বলা। আমাদের আসলে অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে খুবই ইউনিক কিছু একটা করব, মানে যেটা সচরাচর ঝিনাইদহতে থাকে না। বাংলাদেশে যে কোনো জায়গায় মেবি হয়েছে এটা, বাট ঝিনাইদহর মধ্যে কিন্তু এটা ফার্স্ট টাইম। হ্যাঁ, প্রথম। তো আমার ছোটবেলা থেকে আমার নিজের ইচ্ছা ছিল যে আমি বিয়ে করলে অনেক বড় করে আয়োজন করে বিয়ে করবো, ওরও সেম ছিল। বাট মানে অনেক থাকে না যে একটা ইচ্ছা আছে কিন্তু বিয়ের আগ দিয়ে সেই ইচ্ছাটা কোনোভাবে হয় না, দেখা যাচ্ছে সামহাও কিছু পাওয়াই যায়নি। বাট আমরা লাকিলি হচ্ছে পেয়ে গেছিলাম হাতিটা, ওই ম্যানেজ করছে সব কিছু, এই তো। আচ্ছা, ভাইয়ার কাছে আমার কথা, ভাইয়া তো আপুর সাথে রিলেশন করে আপনারা বিয়ে করছেন, এটা আমরা সবাই জানি। তো এই যে উম্মি আপু, তার প্রেমের জীবনে আপনার সঙ্গী ভালো ছিল নাকি বিবাহিত জীবনের সঙ্গী বেশি সাপোর্টিং? এটা তুমি বলো, কারণ এটা ও গতকাল রাত্রেবেলাও বলতেছিল। হ্যাঁ, আমরা এটাই জানতে চাই। বলো। আসলে রিলেশনে থাকা অবস্থায় অন্যরকম জীবনসঙ্গী ছিল, বাট বিয়ের পরে এসে সে আমার লাইফ পার্টনার এবং হচ্ছে যে জীবনসঙ্গী, সেই হিসাবে সে আসলে তার থেকেও অনেক বেটার। সিঙ্গেল লাইফের থেকে ম্যারিড লাইফটা বেশি সুন্দর। বেশি সুন্দর। এটা কি স্ক্রিনের সামনে নাকি স্ক্রিনের পেছনে বলো, সত্যি করে বলো। হ্যাঁ, আমরা সত্যিটাই জানতে চাই। না, এটা স্ক্রিনের সামনে ও বাইরে দুইটাই আসলে সুন্দর। তাহলে আমি এটাই বিশ্বাস করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আপু, আপনার এই যে ভিডিও করেন, এই যে কন্টেন্ট ক্রিয়েটিং করেন, এই ব্যাপারটাতে অনেক আলোচনা সমালোচনার সম্মুখীন হতে হয়, এই ব্যাপারগুলো আপনি কিভাবে সামলান? সমালোচনা যখন হয় তখন তো খারাপ লাগে, বাট আমার কাছে আর একটা পজিটিভ সাইড আসে যে সমালোচনা যদি বেশি হয় আমার জন্য আরও বেশি ভালো, কারণ আমার ফলোয়ার ইনক্রিজ হবে আরও। তারা যে সমালোচনা করতেছে আমি সেটা দেখি না মাঝে মাঝে, মানে তারা ঝগড়া করে মানে পুরো কমেন্ট বক্স ফাটাই ফেলতেছে, বাট আমি আসলে ওইভাবে দেখি না। আমার মাঝে মাঝে খারাপ লাগে, ওর সাথে কথা বলি যে আসলে এরকম কমেন্ট হচ্ছে বা সামথিং কিছু, তখন আমরা জাস্ট ইগনোর করি। বাট আমাদের একটা জিনিস কি, এটা পজিটিভ ভাইবস যে হচ্ছে আমাদের ফলোয়ার বাড়ে, এই জন্য আমরা জিনিসটাকে পজিটিভলি নিই। আর যখন একটা সমালোচনা আসে তখন আমার কাছে মনে হয় যে না, একটা কিছু হচ্ছে, ভালো কিছু হচ্ছে। ভাই এই ব্যাপারে আপুকে কিভাবে সাপোর্ট করেন? আসলে আমি ওকে সবসময় বলি যে দেখো, সবার মন মানসিকতা কিন্তু সেম হবে না। কারো তোমার ভিডিও ভালো লাগতে পারে, কারোরটা খারাপ লাগতে পারে। তো মতামত যে যার মতো দিবে, তুমি এগুলো কেয়ার করবে না, তোমার মতো কাজ করবা, চেষ্টা করো ভালো কিছু করার, যেন মানুষ তোমাকে দেখে কিছু শিখে। হ্যাঁ, অবশ্যই, এটাই মনে করি, ওকে সবসময় এগুলোই বলি আমি। আচ্ছা, ভাইয়া যখন রাস্তাঘাটে চলাচল করেন তখন তো আপুর অনেক ফ্যান্স ফলোয়ার আছে, সবাই সে আপুর সাথে ছবি তুলতে চায়, কথা বলতে চায়, এই অনুভূতিটা আপনার কাছে কেমন লাগে? না, এটা তো আসলে অনেক ভালো লাগে। আর সত্যি কথা বলতে ওর সাথে বের হইলে তো মাঝে মধ্যে আমাকে সাইডে চলে যেত। এটা তো একদম বাস্তব কথা, এবং আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। তখন কি সবাই আপনার সাথে সেলফি তুলতে চায় না? তো কেউ, সবাই আপুকে চায়, অনেকেই চাই। আপনাকেও চাই। ওই টাইপটা ভালোই লাগে, তাই না? যখন নিজের ওয়াইফ অনেক বড় একটা সেলিব্রিটি, সেখানে সবাই যখন এসে বলে যে ভাইয়া ভাবিকে দেখলাম আজকে এই ভিডিওটাতে সুন্দর লাগছে, ওই টাইমটা আপনার কেমন লাগে? না, এই টাইমটা আসলে অনেক ভালো লাগে। আর সত্যি কথা বলতে মানে ওর যে হচ্ছে ভিডিও আছে বা ফলোয়ার আছে, তো অনেকেই তো ধরেন হচ্ছে যে আমাদের সাথে ছবি তুলে ভিডিও করে, আর হচ্ছে অনেক সময় আমাকেই ফোন ধরে থাকতে হয়। এই ব্যাপারটা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মানে এই যে আমার পরিবর্তনটা যে বললেন বিয়ের আগে আর বিয়ের পরে, বিয়ের আগে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমি ভিডিও করতাম, বাইরের ভিডিও হলে আমি নিজে কষ্ট করে আমার মানে ব্যাকগ্রাউন্ডের জন্য কাউকে ম্যানেজ করা লাগতো, আমার ভাই ছিল বা ট্রাইপড দিয়ে। কিন্তু বিয়ের পর জিনিসটা আরও ভালো হয়েছে, কারণ মানে একদম পার্সোনাল ফটোগ্রাফার পেয়ে গেছে। মানে যে কোনো ইয়াই হোক না কেন, আমার দেখা যাচ্ছে মানে যেটা দরকার, যে ভিডিওটা দরকার, এক্স্যাক্ট সিমিলার ভিডিও বা এক্স্যাক্ট সিমিলার ছবি, সেটা সে করে দেয়। এই জন্য আমার মনে হয় যে বিয়ের পরে বেস্ট, কারণ হচ্ছে আমার মানে ছবি তোলার ভিডিও করার জন্য কোনো ঝামেলা লাগে না, সে পারফেক্টলি করে দেয় সবকিছু।
আচ্ছা আপু, মেয়েদের তো অনেক প্রফেশন আছে তাই না, আপনি কেন মেকআপ জিনিসটা বেছে নিলেন? মানে আমি শুরুতে একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে আমার সাইড প্রফেশন, কিন্তু আচ্ছা। লাইক হচ্ছে এটা আমার ভালো লাগা থেকে করা। অনেকে আছে না যে পড়ালেখার ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকে, একদম ফুল কোর্সটা কমপ্লিট করে নিয়ে দেন মেকআপ আর্টিস্ট হয় অর সামথিং। তো হচ্ছে আমার বেসিক্যালি এটা ভালো লাগা ছিল ছোটোবেলা থেকেই, বাট আমি আবার পড়াশোনাও করেছি LLB LLM লতে। তো হচ্ছে এখান থেকে পড়ে আমার মনে হয়েছে যে এই ক্যারিয়ারটা তো অবশ্যই ডেভেলপ করা উচিত, বাট পাশাপাশি আমার পছন্দের কিছু একটা থাকা উচিত যেটাতে আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারবো, লাইক আমার যেটা ভালো লাগবে, ভালো লাগা থেকে কাজ করা বেসিক্যালি। তো এটা হচ্ছে আমি এইভাবেই দেখি আর কি। এখনও বলা যায় যে আমার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট এখনো আসে নাই, বাট হ্যাঁ পড়ালেখার পাশাপাশি ভালো লাগা থেকে কাজ করতেছি। আচ্ছা, আপনি তো হাজবেন্ড থেকে ফুলফিল সাপোর্ট পান, হ্যাঁ। শ্বশুরবাড়ির লোকজন থেকে কেমন সাপোর্ট পান? সেম সেম পাই, হ্যাঁ। কারণ আমার যে লাইফস্টাইল, আমার হচ্ছে ভিডিও করা, মেকআপ করা, এগুলো নিয়ে কখনোই ওর ফ্যামিলি থেকে মানে আমার শ্বশুর শাশুড়ি থেকে কখনোই প্রবলেম হয় নাই, কোনো কিছু না না। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আমি আপনাদের প্রেমের শুরুর গল্পটা একটু জানতে চাই। ও বলবে কিভাবে প্রথম পরিচয় হয়েছিল? প্রথম পরিচয় বলতে মুজিবচত্বর থেকে কিন্তু আমাদের ফার্স্ট দেখা হয়েছিল। ও রিক্সায় যাচ্ছিল আর আমি বাইকে যাচ্ছিলাম, ওখান থেকেই ফার্স্ট ওকে দেখছি। দেখার পর থেকে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে না, অন্যরকম অনুভূতি। তো সে ওখান থেকে আর কি একটা ভালো লাগা কাজ শুরু করছে। তো সেই থেকে আর কি আস্তে আস্তে করে আর কি চেনা জানা শুরু। কত বছরের প্রেম আপনাদের? আমাদের হচ্ছে 10 বছরের রিলেশনশিপের পর বিয়ে করছি আমরা। আচ্ছা, এমন হয়নি যে এতদিন প্রেম করার পরেও বাসা থেকে বা অন্যান্য জায়গা থেকে আমার বিয়ের সময় অনেক কিছু শুনতে হয়েছে, এমন কোনো সিচুয়েশন হয়েছিল? সিচুয়েশন তো এদিক দিয়ে অনেক হয়, বাট ফ্যামিলিকে কিভাবে হ্যান্ডেল করলেন? আমরা দুজন আসলে আমাদের দুজনের দিক দিয়ে ঠিক ছিলাম, এই জন্য ফ্যামিলিও আস্তে আস্তে কনভিন্স হয়ে গেছে। একটা টাইম মনে করতো যে রিলেশনশিপ তো এটা বেশি দিন থাকে না, আর এই জেনারেশনে তো থাকেই না। মানে দেখা যাচ্ছে 1 বছর 1.5 বছর ব্রেকআপ, তারপরে অন্য কোনো টার্নিং পয়েন্টে চলে আসলাম। বাট আমাদের ক্ষেত্রে আসলে হয় নাই, মানে আমাদের ক্ষেত্রে কমিটমেন্টটা সেম ছিল, প্লাস আস্তে আস্তে ফ্যামিলিও কনভিন্স ওইভাবেই হয়ে গেছে। হ্যাঁ, যখন বিয়ের টাইম আসছে তখন দেখা যাচ্ছে সেইভাবে যেহেতু পছন্দ আছে। আমার ফ্যামিলি থেকে মানে বিয়ের সময় যে একটা ঝামেলা ইস্যু ক্রিয়েট হয় এমন কিছু হয় নাই, যেহেতু আমার পছন্দ আছে সো সবাই সাপোর্ট করছে। আবার ওর ফ্যামিলিতে ওর পছন্দ আছে, সো অবশ্যই মানে বিয়ের সময় দেখবে যে ছেলের কোনটা পছন্দ বা মেয়ের কোনটা পছন্দ, এভাবে হয়ে গেছে। আচ্ছা, আপনারা তো দীর্ঘ 10 বছর প্রেম করেছেন, তো বিয়ের পরের দিন প্রথম রাতে যখন প্রেমিক পাশে ছিল হাজবেন্ড হিসাবে, এই অনুভূতিটা আপুর কাছে কেমন ছিল? অন্যরকম ছিল ডেফিনেটলি। এটা শুধু আমার না, সব মেয়েদেরই অন্যরকমই লাগবে, আপনারও অন্যরকমই লাগবে। যে আমার এখনো সেই সুযোগ আসেনি। আপনার হবে যখন, তখন ভাববেন যে এটা আসলে মানে প্রকাশ করার মতো কোনো ইয়া না, মানে আপনি প্রকাশও করতে পারবেন না, কোন ওয়েতে করবেন, মানে ফিলটাই অন্যরকম থাকে, মানে একদমই অন্যরকম অনুভূতি। আপু, আপনি তো এই বিষয়টা মানে আপনার যে প্রফেশন এখন, যেটা সাইড প্রফেশন আপনি বললেন, এটা রেখেছেন, তো এই প্রফেশন দ্বারা আপনি মানে আপনার ফ্যান ফলোয়ারদেরকে কি বোঝাতে চান? মানে আপনার প্রফেশনের মূল বিশেষত্ব কি থাকে? আমার প্রফেশনের মূল বিশেষত থাকে, আমি মেইনলি হচ্ছে আমার জার্নিটা স্টার্ট করছিলাম স্কিন কেয়ার দিয়ে, আর তারপরে আমি মেকআপটা ইনক্লুড করছি। সো আমি বেসিক্যালি হচ্ছে যে কোনো প্রোডাক্টসের, লাইক এখন অনলাইন মার্কেটে কিন্তু প্রচুর প্রোডাক্টস আছে। সো অনেক কাস্টমার থাকে যারা হচ্ছে, আমরা আগে কি করতাম, একদম সরাসরি দোকানে যেয়ে প্রোডাক্টস কিনতাম, বাট এটা মাঝখানে আমাদের করোনার সময় চেঞ্জ হয়ে গেল। সব কিছু খাবার থেকে শুরু করে জামা কাপড় সব কিছু আমরা অনলাইনের মাধ্যমে সব কিছু পারচেস করা শুরু করলাম। তো ওখান থেকেই বেসিক্যালি যারা দেখা যাচ্ছে অরিজিনাল প্রোডাক্টস যেগুলো বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে, এগুলো আসলে সোর্সটা খুঁজে পায় না যে কোথা থেকে এই প্রোডাক্টসটা নিবে, কারণ দোকানে কিন্তু এখন ম্যাক্সিমামই ভেজাল, খাবারে যেহেতু ভেজাল চলে আসছে, মানে প্রোডাক্টসে ভেজাল হবে এটা স্বাভাবিক। তো এখান থেকেই আসলে আমার জার্নিটা স্টার্ট, যে কোন জায়গাতে অথেন্টিক প্রোডাক্টস পাওয়া যায়, কোন পেজে গেলে ভরসা নিয়ে অরিজিনাল প্রোডাক্টস পারচেস করতে পারবেন, বেসিক্যালি এটা নিয়েই আমার জার্নিটা। প্লাস কোন প্রোডাক্টস কী কাজ করে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এখন আমরা কি করি, এখন আমরা যে কোনো প্রোডাক্টস ইউজ করার আগে গুগলে সার্চ করি, আগে ইউটিউবে সার্চ করে দেখি যে প্রোডাক্টসটা আসলে আমার জন্য কিনা, এটা সুইটেবল কিনা, এটা কী কাজ করে। সো এই সাজেশনগুলো দিয়েই আমার হচ্ছে জার্নিটা স্টার্ট। প্লাস তার পাশাপাশি হচ্ছে মেকআপ শেখানো, কারণ অনেকে থাকে যারা একটু মফস্বল গ্রামের সাইডে অনেকে মেকআপ পারে না, তো তারা কিভাবে মেকআপ জার্নিটা স্টার্ট করবে, কোন প্রোডাক্টস ইউজ করবে, এটার একটা গাইডলাইন্সও থাকে আমার, বেসিক্যালি এগুলো দিয়ে। আচ্ছা আচ্ছা আপু, এবার ঈদের আপনার পুরো প্ল্যানটা কি যদি একটু বলতেন?
এইবার ঈদের প্ল্যান গতকাল আপনার সাথে ফোনে কথা হয়েছিল, তো এই যে আজকের এই শ্যুটটা দিয়ে আমার মানে ঈদটা শুরু হলো। মানে আজকে ঈদের আগে যত প্রিপারেশন থাকে মেহেদি পরা থেকে সব আজকে থেকে স্টার্ট হবে। প্লাস ঈদের দিন হচ্ছে আমরা বাইরে একটু ঘুরতে যাব, গ্রামে ওর দাদা বাড়িতে ঘুরতে যাব। তারপরে আমার নানি বাড়ি আছে, আমার গ্রামের বাড়ি আছে। তারপর এই তো এইভাবে ফ্রেন্ড সার্কেলের সাথে সময় কাটানো, এইভাবে 3 দিন চলে যায়। মানে এখন তো বিয়ের পরে 2 দিকে হ্যান্ডেল করতে হয়, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব জায়গায় ঈদ না, কাটাতে আর হয়। এটা বেসিক্যালি না আমার জন্য ব্লেসিংস, কারণ হচ্ছে পাশাপাশি বাসা হয়। মানে পাশাপাশি বলতে একদম পাশাপাশি বাসাও না, জাস্ট 2 রোড পরের বাসা। আমার যখন তখন মনে হচ্ছে যে আমি একটু বাসায় কাজ আছে, ওটা নিয়ে আসতে হবে, নিয়ে চলে আসলাম। মানে এখানেও সময় দেওয়া লাগতেছে, ওখানেও সময় দেওয়া লাগতেছে। সো আমার কাছে মনে হয় এটাই ভালো। মানে অনেকে থাকে না দূরে দূরে জেলায়, ওখান থেকে সহজে আসা যাওয়া করাটা খুব টাফ। যাদের পাশাপাশি হয় মানে একই জেলার মধ্যে, আমার মনে হয় একই জেলাতেই বিয়ে করা উচিত। এই দিক তাহলে একদিক থেকে সুবিধা হয়। হ্যাঁ, সুবিধা হয়। আচ্ছা, ঈদে তো আমরা সবাই সবার কাজিন ছোট ভাই বোনদেরকে অনেক ধরনের গিফট দিয়ে থাকি, তো আপনি কি সবসময় মেকআপ প্রোডাক্টই দিয়ে থাকেন নাকি অন্যান্য গিফটও দেন? মেকআপ প্রোডাক্টস, হ্যাঁ মেকআপ প্রোডাক্টস দেওয়া হয়, বাট আমার কাজিনরা হচ্ছে খুবই ছোট আর কি, স্কুলে পড়ে, তো ওদের জন্য এবার আমি ড্রেস কিনে দিচ্ছি। আচ্ছা, এটা কি শুধু আপুর পক্ষ থেকে না ভাইয়াও দিচ্ছে? না, ও আমি দুজন একসাথেই। আচ্ছা। আর হচ্ছে আপনার মানে এবার ভাবলাম যে সবাই যেহেতু সিমিলার ড্রেস পরে, তো আমরা যে 4 বোন আছি, তো আমরা হচ্ছে ম্যাচিং করে সিমিলার ড্রেস পরবো ঈদের পর। তো শ্বশুর বাড়িও কি সবার জন্য এভাবে কেনাকাটা হয়েছে? হ্যাঁ, কেনাকাটা কম বেশি হয়েছে। আমার হচ্ছে ননদ যে, সে হচ্ছে এখন মানে দেশে নাই, সে আমেরিকাতে চলে গেছে। গত বছরে যদি তুলনা করি সবার জন্য আমরা কম বেশি কিনি, বাবুরা আছে আমার ননদের বাবুরা। সো এইবার আসলে ওটা হয় নাই, এই জন্য এবারে ঈদটা আসলে অন্যরকম একটা ফিল হচ্ছে ওর আমার দুইজনেরই। কারণ ঈদের যে আমেজটা শ্বশুর বাড়িতে থাকতো সেটা আসলে এখন নাই, মানে এইবারে ঈদে ফার্স্ট টাইম। আচ্ছা, আমরা তো এতক্ষণ অনেক বিজনেস নিয়ে কথা বললাম, এবার আবার ব্যক্তিগত জীবনে ফিরে যাই। ভাইয়া, আপনি তো বললেন যে আপুকে আপনার প্রথম ভালো লেগেছে রিকশায় দেখে, এরকম কি আপুর আগে আর কাউকে ভালো লেগেছে নাকি আপুই আপনার প্রথম ভালোবাসা? না, আসলে প্রথম ওকেই ভালো লাগছে, এবং সেই থেকে আর কি ওরকে ভালো লাগার পর থেকে আর তেমন কাউকে ভালো লাগে নাই। লাগে না? তার মানে সে খুঁজছে অপশন, মানে ভালো লাগে না, এটা বলতে চাইনি আমি আসলে। না, তুমি এটাই বলতে চাইছো? আমি এটা বলতে চাই না, এটাই বলতে চাইছো যে আমাকে পছন্দ হওয়ার পর আর কাউকে পছন্দ হয় না, তার মানে পছন্দ হওয়ার জন্য তোমার অপশন থাকা লাগবে। তুমি খুঁজছো, তোমার পছন্দ হয় নাই বিধায় তুমি আছো। না, কোনো অপশনই তো নাই, আর দরকারও নাই। মানে একজনকে পেয়ে তাকেই জীবন সঙ্গী একবারে, আর কখনো কারোর দিকে চোখ যায়নি? রিলেশনশিপে এমন কোনো ঝামেলাও হয়নি যে না অন্য কারোর সাথে চ্যাটিং বা কথা বলা এগুলা নিয়ে একটু ঝামেলা? যে এখন যেরকম সচরাচর সব রিলেশনে কিন্তু এই টপিকেই ঝামেলা হয়, যে তুমি কেন ওই মেয়েটার দিকে তাকালে, তুমি কেন ওই ছেলেটার সাথে কথা এই বললে। জিনিসটা কি আমি এটা আরেকটু ক্লিয়ার করি। বিয়ের আগে নরমালি আমাদের সবারই ফ্রেন্ড সার্কেল থাকে, ওর সেভাবে মেয়ে ফ্রেন্ড ছিল না, বাট আমি যেহেতু ভার্সিটি মেনটেন করতাম আমার ছেলে মেয়ে সব ফ্রেন্ডই ছিল। বাট এই বিষয় নিয়ে যে কোনো ঝামেলা হবে, লাইক এখন কি করি, এখন হচ্ছে অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, কথা তো বলে, প্লাস অন্য ফ্রেন্ডসরাও থাকে, তো ওর ক্ষেত্রে মানে এটা একদম অন্যরকম ছিল। মানে আমি তো বিয়ের আগ থেকেও একদম চোখ বন্ধ করে ভরসা করতাম যে এরকম কখনো প্রবলেম হবে না, বা কোনো কারোর সাথে চ্যাটিংও সেভাবে করে না। আর আমার তো নাই, মানে আমরা দুজনারই হচ্ছে একেবারে জীবন সঙ্গী, মানে পাশাপাশি থাকলেও চ্যাটিং হয়। এই জিনিসটা অনেক সুন্দর। তারপর তো আমাদের রিলেশনটা এত সহজ ছিল না, কারণ ও যখন ইউনিভার্সিটি চান্স পাই তখন তো ঢাকাতে চলে যায়, আমি ঝিনাইদহে ছিলাম। সেক্ষেত্রে তো আমাদের রিলেশনটা ক্যারি করা অনেকের ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে সম্ভব। আচ্ছা, আমি শুনেছি যে আপনাদের বিয়ের পরও আপনি এক জায়গায় থাকেন, আপু আরেক জায়গায় থাকে, স্টিল নাও। এই জিনিসটা কেন? আসলে আমার চাকরির ক্ষেত্রে আমি চিটাগাং থাকি, তো আর ওর যেহেতু অনেক সবকিছু তো ঢাকাতে, হ্যাঁ, ওর পড়াশোনা, ওর হচ্ছে ভিডিওর কাজ রিলেটেড সবকিছুই আর কি। তো সেক্ষেত্রে ও ঢাকাতে থাকতে হয়, আর আমি তো চাকরির জন্য চিটাগাং আছি। তবে আলহামদুলিল্লাহ হয়তো বা সামনের মাস থেকে আমি ঢাকাতে সেটেল হচ্ছি। এটি অ্যানাউন্স দিয়ে দিলে পুরো, তাহলে তো এক জায়গায় আবার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় আবার বলতে না, ফার্স্ট টাইম এক জায়গায় হবে, বিয়ের পর ফার্স্ট টাইম, মানে বিয়ের পরে তখন থেকে এইভাবে আলাদা। আচ্ছা, তার মধ্যে সেই রিলেশন জীবনের মতোই লাগে। বিয়ের আগে থেকে তো আমি চিটাগাং আর কি। আচ্ছা আচ্ছা, বিয়ের 1 বছর আগে থেকে ও চিটাগাংয়ে, আর আমার ওখানে যাওয়ার আসলে কোনো ইয়া নাই, মানে কোনোভাবে পসিবল না। তো ওই হচ্ছে যেহেতু পড়াশোনা বিজনেসের কাজ সবকিছু মেনটেন করার জন্য ঢাকাতেই থাকা লাগে, তাহলে ভাইয়া ট্রান্সফার হয়ে চলে আসবেন।
ঈদে কি শুধু ঝিনাইদহতে ঈদেই আসা হয় নাকি অন্যান্য সময় আসা হয়? ঈদে আসলে বছরে ফিক্স থাকে 2বার আসবো, শীতকালে আসা হয় আর নর্মালি যে কোনো অকেশনে আসা হয়। আচ্ছা, শ্বশুর বাড়ির ফ্যামিলি যখন ঢাকাতে যায় বা বাপের বাড়ির ফ্যামিলি যখন ঢাকাতে যায়, এই টাইমটা আপনার কাছে কেমন লাগে যে অনেক দিন পরে নিজের এলাকার লোকজন আসছে? হ্যাঁ, ডেফিনেটলি ভালো লাগে, কারণ আমি গত 1.5 বছর যাবত, হ্যাঁ আমাদের বিয়ের 1.5 বছর হয়ে গেছে, তো 1.5 বছর যাবত আমি একাই থাকি, মানে একটা বাসায় একাই থাকি। একটা ফুল ফ্ল্যাট নিয়ে একা থাকার, আসলে যে একা থাকে সে বুঝবে যে একা থাকা কতটা কষ্ট। তো একা থাকতে থাকতে কেউ যখন আসে তখন খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। ভাইয়ার কাছে জানতে চাই, আপুর সাথে তো অনেক দিন প্রেম, তো প্রেমের ভিতরে আপু কোন জিনিসটা আপনাকে রান্না করে বেশি খাওয়াইছে? আসলে সত্যি কথা বলতে কি, ও আসলে অনেক সুন্দর রান্না করে। আচ্ছা, তো সবকিছু সুন্দর। যেটা রান্না করে সেটা আমার কাছে অনেক মজা লাগে। আচ্ছা, এটা কি ক্যামেরার সামনে মানে বড় প্রশংসা? এটা ক্যামেরা না, এটা হচ্ছে অফলাইন অনলাইন দুইটাই আর কি। আসলেও সুন্দর রান্না করে, আমার ফ্যামিলির লোকও বলে। আবার হচ্ছে যে আমি তো ও যাই রান্না করে না কেন, বিশেষ করে গরুর মাংস বেস্ট। তো এবার ঈদে কি আপুই রান্না করবেন বাসায়? আমি আসলে কি অনেক কিছু একসাথে রান্না করব, আমার যেটা মনে হয় যে না আমি আজকে এই ডিশটা রান্না করব সেটাই করি। আমাদের গতকালও হয়েছে কি, গতকালও আমি হচ্ছে সব রকমের ইফতারের আইটেম রান্না করছি। তো ও টেবিলে খাইতে খাইতে একটা কথাই বলছে যে চিটাগাং গিয়ে আসলে ওই 1 সপ্তাহ 10 দিন আর ভালো লাগে না ওইগুলো খাইতে, যে কি খাইতেছে আমি। বোর রান্না খুব মিস করা হয়। মানে ফার্স্টে ইফতারি করছি, তারপর থেকে আর ইফতারি ভালো লাগে না, দোকানের ইফতারি। হ্যাঁ, সেটাই। যখন ঘরে এত সুন্দর রাঁধুনি থাকে তখন তো বাইরের খাবার কারোরই ভালো লাগে। আচ্ছা, আমি তো শুনলাম যে প্রথম ভাই আর আপুকে ভালো লেগেছে, আপুর কবে ভাইয়াকে ভালো লাগলো বা কোন জিনিসটার প্রতি বেশি দুর্বলতা কাজ করলো? আমার আসলে যখন থেকে ও আমাকে চিনে, ওই যে বললো যে ফার্স্ট টাইম আমাকে মুজিব যত দেখছে, তখন আমি দেখছি, বাট আসলে ওইভাবে না আমার একটা রিলেশন করতে হবে বা সামথিং কিছু, ওই সেন্সটা আমার ওই টাইমে ছিল না, যেহেতু আমরা অনেক ছোট ছিলাম। লাইক আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তো ওই সেন্সটা ছিল না। পরে ও কিন্তু আমার পেছনে 1 বছর ঘুরছে, মানে আমি ওকে 1 বছর ঘুরাইছি। কারণ ওই টাইমে কি মানে আপনি নিজেও জানেন, মেয়েরা যখন ওই টাইমে আস্তে আস্তে বড় হয় অনেক রিলেশনের অফার পায়, কিন্তু যেহেতু ঝিনাইদহ মফস্বল শহর, একটু তো এদিক ওদিক গেলেই দেখা হয় সবার সাথে। তো ওই টাইমে কিন্তু আমার মানে অনেকে পছন্দ করতো, বাট আমার সেইভাবে না কাউকে ওইভাবে পছন্দ কখনো হয় নাই। বাট ও যখন দেখলাম যে ওকে তো ফার্স্ট থেকে আমার মোটামুটি ভালো লাগতো ছেলে হিসেবে, পরে দেখলাম যে ও আমার পেছনে 1 বছর ঘুরতেছে, প্লাস মানে অনেক ডেডিকেটেড, মানে সে আমাকে বোঝাইতেই চায় যে কোনোভাবেই যে সে আমার কে পছন্দ করে, সে আমাকে ছাড়া আর কাউকে পছন্দ করবে না, আর রিলেশনশিপ মেক করতে পারবে না। দেখা যাচ্ছে এমনও হয়েছে যে আমার বাসার সামনে রোদ নাই বৃষ্টি নাই দাঁড়ায় আছে, আমার খারাপ লাগতো যে একটা মানুষ ছাতা ছাড়া কেমন দাঁড়ায় আছে। তো আমি পড়তে যেতাম, আমার পেছন পেছন যাইতো, যে দাঁড়ায় থাকতো। আমি 1 ঘন্টা মানে ক্লাস করতাম, সে 1 ঘন্টা সে বাইরে দাঁড়ায় থাকতো। অবশ্য একটা মেয়ের যদি এমন হয়, তার খারাপ লাগাটা একদম স্বাভাবিক, যে একটা ছেলে যদি এত কিছু করতেছে। 1 বছর যখন হলো, যখন ও দেখলো যে কোনোভাবে হচ্ছে না, ও কিছুদিনের জন্য মানে ঝিনাইদহ বাইরে গেছিল। ওই 7টা দিন আমি খুব মিস করছি, যে কই আসে না কেন, আমার এক্সাম হলের সামনে দাঁড়ায় না কেন। ওই টাইমে এত মন খারাপ হয়েছে, তারপর মনে হলো যে না, আমারই কথা বলা উচিত তার সাথে। কিন্তু যখন আপু কথা বলবো ভাইয়ের সাথে প্রথম, তখন আপনার কেমন লাগছিল যে একটা মেয়ের পিছনে এত টাইম নষ্ট করছি, এত কিছু এফোর্ট করছি, এখন সেই মেয়েটা আমার সাথে কথা বলছে? এই টাইমটা কেমন লাগলো? আসলে এই টাইমটা মানে ও যখন ফার্স্ট কথা বলছে, তখন আমার প্রথম বিশ্বাস হয় নাই। আর প্রথম একটা কথা সেটা বলি, আমি যেদিন ফার্স্ট ওরে প্রপোজ করছি, তো ও কেসি কলেজে পড়তো। তো ফার্স্ট প্রপোজ করার পরের দিন আমি কেসি কলেজে যাই, তো আমাকে পিছন থেকে ডাক দিচ্ছে যে এই যে ভাই শুনছেন, যে আমি হ্যাঁ বলেন। বলতেছে যে আপনি যে আমাকে কালকে প্রপোজ করছেন, আমি আমার আম্মুকে বলছি, আমার আম্মু আপনাকে ডাকছে। ঠিক আছে, আমি একটু অবাকই হয়ে গেলাম যে কালকে প্রপোজ করছি, আজকে আম্মুকে ডেকে নিয়ে আসতে। তো ওর আম্মু আসলে সেটা বলতেছে যে দেখো তোমরা অনেক ছোট, এখন এসব রিলেশনে যাওয়ার দরকার নাই, তোমরা বড় হও, লেখাপড়া করো, তারপর এটা দেখা যাবে। আপু একদম ডিরেক্টলি আমার কাছে বলে দিলেন? হ্যাঁ। এটা কি ভয় থেকে নাকি? ভয় থেকে না, কারণ আমি মানে ছোটবেলা থেকেই আমার আম্মু সব জায়গায় আমার নিয়ে যেত, মানে একদম কোনো কথা ছিল না যেটা বলা হয় নাই তাকে। তো যেহেতু এটা অনেক বড় একটা ইস্যু, তো আমি বাসায় যেই বলে দিচ্ছি।
তো ভাই যখন আন্টির সামনে ফার্স্ট ফেস টু ফেস হলেন তখন আপনার কেমন মনে হলো যে না আমি এটাকে আমি কালকে প্রপোজ করলাম আজকে আমার aunty? একটা কথা বলছিল যে তুমি যে প্রপোজ করতে আসছো তুমি তোমার বাসায় শুনে আসছো, তো বলছে যে এটা কিভাবে শুনবো, আমার মেয়ে তো আমাকে যে বলছে তুমি হ্যাঁ। বলো না তোমার ফ্যামিলিকে। একটু অবাকই হয়েছিলাম আর কি। এখন কি শাশুড়িকে দেখলে ওই দিনটার কথা মনে পড়ে? হ্যাঁ মাঝে মাঝে। কখনো এইভাবে গল্প করা হয়? না এভাবে গল্প করা হয় না কখনো, বাসে এগুলো আসলে অনেক। আচ্ছা আপু, বর্তমানে তো রিলেশন 2 দিন হতে পারে না, অনেকে অনেক কিছু গিফট করে, এই ফুল, টেডি, আংটি, রিং, অনেক কিছু। তো আপনার যে যখন 10 বছর আগের প্রেম ছিল, তো ওই সময় ভাইয়া থেকে কি কি উপহার পেতেন, ওই উপহারগুলো কিভাবে রাখতেন? আমি আসলে ফার্স্ট যে গিফটটা পেয়েছি সেটা আমার কাছে নাই। তো ওইটার জন্যই আমার খারাপ লাগে। যেমন মানে ও আমাকে প্রপোজ করা 3 মাসের মধ্যে আমার বার্থডে, মানে এটা হয়েছে কি একদম সিনেমার মতো, যে এই মানে নায়ক প্রপোজ করতে না পারলো না, মানে পারলো তো পারলো, তার কিছুদিন পরে হচ্ছে নায়িকার birthday। হ্যাঁ বার্থডে চলে আসলো। তো আমার কাছে খুব খারাপ লাগছিল, মানে ওর সাথে আমি তখন কথা বলতাম না আর কি, যেহেতু 1 বছর পরে আমার সাথে কথা বলছি। তো ওই টাইমে যখন ও জানতে পারছে সন্ধ্যার সময় যে আমরা আজকে বার্থডে, আমি বাসায় বার্থডে প্রোগ্রাম করতেছি, ও যেহেতু আমরা ছোট ছিলাম ওর কাছে টাকা ছিল না, তো ও ভাবতেছে যে আমার কাছে টাকা নেই কিন্তু আমার তো কিছু একটা গিফট দিতে হবে। ও কী করছে, ওর দামি ফোনটা বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে দিয়ে মৌসুমি থেকে হচ্ছে একটা টেডি কিনছে, চকলেট কিনছে, ফ্লাওয়ার কিনছে, সব কিনে সুন্দর করে প্যাকেট করে আমার বাসার সামনে রেখে দিয়ে গেছে, মানে একটা ছেলেকে দিয়ে গেছে। তো হচ্ছে আমার আম্মু তো ওটা অ্যাকসেপ্ট করতে দিবে না আমাকে, তো আমাকে বলছে ওর মধ্যে বোম আছে খুললে আমি ভয়তে নিয়ে এই জন্য ওটা না হয় ওটা আর নেওয়া হয় নাই। ওই But জন্য ভাইয়া কিন্তু ও আগে নেই বলেই আমিও romantic। নিইনি, ওটা জাস্ট থার্ড পার্টির হাতে চলে গেছে। আল্লাহ। বাট ও যখন পরে আমাকে বলছে যে হচ্ছে আমি ওটা আমার নিজের কাছে টাকা ছিল না, আমি ফোনটা সেল করে দিয়ে ওটা কিনছি, তখন আমার খুব খারাপ লাগছে। আচ্ছা ভাইয়া আপুর মানে কোন গিফটটাতে প্রথম ইমপ্রেস হয়েছিলেন, বা আপু কোন জিনিসটা আপনাকে প্রথম দিয়েছিল? আসলে হচ্ছে ও তো তখন খুবই ছোট ছিল, আর তো ও আমাকে ছোট ছোট গিফট দিত যেগুলো আমার অনেক ভালো লাগতো সত্যি কথা বলতে। যেমন ও পড়তে গেছে আমার জন্য ফুল নিয়ে আসতে, বা হচ্ছে যে আমার জন্য যে কোনো কিছু আনতো না কেন আমি খুশি হয়ে যেতাম অল্পতে, মানে অল্পতেই অল্পতেই। সন্তুষ্ট। আচ্ছা আপু তো রিলেশনশিপে মানে আপনি প্রপোজ করার 1 বছর কোনো কথা বলেনি, তাই তো? 1 বছর পরে আপনাদের রিলেশনটা কন্টিনিউ হয়েছে, ওই 1 বছর পরে আবার ওই মেয়েটাকেই পাওয়া, জিনিসটা কেমন ছিল, বা সেই জিনিসটা কিভাবে শুরু হয়েছিল? না এই গতকালকে কথা হচ্ছিল, ওর বাসায় গিয়েছিলাম, তো তখন ওই বলতেছে যে তুমি আগে জানলার পাশে আসতে, আর এখন ঘরে শুয়ে আছো, এখন তোমার কেমন লাগতেছে বলো। ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আমরা কালকে কথা বলতেছিলাম। তো আসলে ভালোই লাগে এখন। আসলে আমি মনে করি যে যেটা যে ভালোবাসার ভিতরে মানে স্বচ্ছতা আছে, বা কি বলে এটাকে, যে আপনার মানে আপনি তাকে ভালোবাসেন, তাকে মানে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা যদি আপনি সঠিক থাকেন তাহলে অবশ্যই আপনি পাবেন তাকে। হ্যাঁ অবশ্যই, যদি এবং সত্য থাকে ভালোবাসা। একটা ব্যাপার সেটা হচ্ছে যে একটা রিলেশন, ধরেন আমাদের 10 বছর রিলেশন, অনেকে থাকে 6 মাস রিলেশন করতে পারে না, পালিয়ে ফ্যামিলি মেনে নিচ্ছে না, পালিয়ে বিয়ে করতেছে বা এটা করতেছে, এগুলো আমি বলি যে একদমই ঠিক না। কারণ সবারই পরিবার আছে, পরিবারের কথা চিন্তা করা উচিত। যেমন আমাদের ফার্স্ট থেকে কথা ছিল, ওরই বেশি ছিল যে দেখো যদি আমাদের ফ্যামিলি না মেনে নেয় আমরা কিন্তু ওয়েট করবো, বাট আমরা কখনো এমন ডিসিশন নিব না। এটা আমারও সেম ছিল, কারণ আমার বাবা আমার একমাত্র ছেলে, তো তাদের একটা ইচ্ছা আছে। তো সেক্ষেত্রে আমরা ওয়েট করছি, তাদেরকে কনভিন্স করছি, এবং আমরা আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর করে প্রোগ্রাম করে একসাথে এখন জীবনযাপন করতেছি, ভালো লাগতেছে। দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপু আপনার ভক্তদের জন্য আপনি ঈদ উপলক্ষে কি মেসেজ দিতে চান? আমি হচ্ছে আমাদের ভক্তদের জন্য সবার প্রথমে দিতে চাই যে থ্যাঙ্কস আমাকে এত সাপোর্ট করার জন্য। আমার যত ফলোয়ার এখন দেখছেন, হয়তো দেখবেনও কারণ আমার পেজ অলরেডি এটা যাবে, তো সবাইকে অনেক ধন্যবাদ আমাকে ফলো করার জন্য। প্লাস যারা হচ্ছে আচ্ছা আমাকে পছন্দ করেন না তাদেরকেও ধন্যবাদ আমাকে পছন্দ না করে কমেন্ট করার জন্য। তো এই তো, আর ঈদে সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সবাই ভালো থাকবেন, প্রিয়জনদের সাথে আমাকে সবসময় সাপোর্ট করবেন। আর অবশ্যই যেহেতু আমার নতুন বিজনেস পেজ, আপনারা সবাই একটু লাইক ফলো দিবেন, দ্যাটস ইট। আজকে ঝিনেদা টিভির প্ল্যাটফর্মে এসে আপনাদেরকে কেমন লাগছে? আমার এটা সেকেন্ড টাইম, আমার খুব ভালো লাগতেছে। মানে ফার্স্টে যেমন ছিল এক্সপিরিয়েন্স তার থেকে ডেফিনেটলি এবার অনেক ভালো লাগছে। আর ভালো লাগার কারণটা হচ্ছে ফার্স্ট যখন ছিলাম তখন আমি আনমেরিড ছিলাম, এখন ম্যারিড, একদম জামাইয়ের সাথে নিয়ে বসে আসছি। মানে এটার যে ফিলটা এটাই বেশি ভালো, এটা বেশি সুন্দর। ভাইয়ার কেমন লাগছে? আমাকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখন। আর ফার্স্ট যখন ওকে নিয়ে আসছিলাম তখন কিন্তু আমিই ছিলাম বয়ফ্রেন্ড হিসাবে, আর এখন হচ্ছে ক্যামেরার বাইরে, আর এখন হাজবেন্ড হিসাবে আসছে আর কি। এটা আসলে ভালো লাগতেছে। আর ঝিনেদা টিভিকে ধন্যবাদ এবং আপনাকে ধন্যবাদ আমাদের এই আড্ডাতে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ সবাইকে। প্রিয় দর্শক, আপনাদের সাথে এতক্ষণ পরিচিত কিছু মুখ নিয়ে ছিলাম আমি স্নেহা হোসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝিনেদা টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।